ইদানিং আমার কিছু কিছু বান্ধবীরা স্ট্যাটাস দিচ্ছে এবারের রমজানেও শ্বশুরবাড়িতে গিয়ে শরবত বানানো হলো না। তো চলো বান্ধবীগণ, তোমাদেরকে আমি আজকে সেই শরবত বানানোর রেসিপিটাই শেয়ার করব, যে শ্বশুরবাড়িতে শরবতের রেসিপিটা ঠিক কীরকম হয়ে থাকে। প্রথমেই তোমাকে ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজকর্ম করতে হবে। এই যেমন ধরো, ঘর ঝাড়ু দেওয়া, ঘর গোছানো, ঘরের যে ধুলোগুলো জমে আছে সেগুলোকে মুছে পরিষ্কার করা, তারপরে বাড়ির সমস্ত কোণা সুন্দর করে পরিষ্কার করা, আর ঠিক তারপরেই ওয়াশিং মেশিনে অথবা হাতে কেচে জামা কাপড়গুলোকে পরিষ্কার করা, পরিষ্কার করে সেগুলোকে মেলে দেওয়া, আর যেগুলো শুকিয়ে গিয়েছে সেগুলোকে তুলে নিয়ে আসা। আর তারপরেই জোহরের নামাজ শেষ করে তোমাকে দৌড়াতে হবে রান্নাঘরে, কেননা তোমাকে এখন তৈরি করতে হবে রাতের খাবার দাবার। না না, দিনের বেলা কেউ খাবে না এখন, তবে হ্যাঁ, রাতের খাবার দাবারটা তোমাকে দিনের বেলাতেই তৈরি করে নিতে হবে, কেননা রাতে কে কখন খাবে তার কোনো ঠিক নেই। কেউ হয়তো ইফতারের পরে পরেই ভাত চাইবে, তখন কিন্তু তুমি তাকে না বলতে পারবে না, কেননা সবাই তো সারাদিন রোজা রেখেছে, তাই না? তারপর তুমি চলে যাবে রান্নাঘরে এবং শুরু করে দেবে তোমার যুদ্ধ। কাটাকাটি থেকে শুরু করে বাটাবাটি সবটাই তোমাকে একা হাতে করতে হবে, কেননা বাড়ির সকলে তো রোজা রেখেছে, তাদের একটু রেস্টের প্রয়োজন। না না না, তোমার রেস্টের প্রয়োজন নেই, কেননা তুমি রোজা রেখেছো তো কী হয়েছে, তুমি তো বাড়ির বউ, তাই না? তোমাকে তো সবার জন্য সুন্দর সাজিয়ে গুছিয়ে রান্না করতে হবে, তা না হলে কিন্তু তুমি প্রশংসা পাবে না। আর তোমার হাজব্যান্ডও বাড়ি ফিরে তোমাকে বলবে সারাদিন তুমি কি করলে, কি করো সারাদিন, যদি এতটুকু না করতে পারো। এটুকুই তো কাজ, শুধুমাত্র এই যে কড়াইটা চাপিয়ে দিলে ব্যাস রান্না হয়ে গেল, এইটুকু শোনার ভয়ে তুমি কি করবে, তুমি শুরু করে দেবে রান্নাবান্না। আর হ্যাঁ, প্রশংসা নেওয়ার একটা লোভ তো রয়েইছে। তো চলো রান্নাঘরে গিয়ে তুমি শুরু করে দেবে বিভিন্ন ধরনের মশলা বেটে নেওয়া। মশলাগুলো বেটে নেওয়ার পর তুমি শুরু করে দেবে রান্নাবান্না। তবে হ্যাঁ, এক পদ রান্না করলে হবে না, বাড়ির সকলেই রোজা রেখেছে, মিনিমাম সবার পছন্দের একটা করে রান্না তো তোমাকে করতেই হবে, তাই না? যে শুধু মাছের ঝোল দিয়ে চালিয়ে দেবো, মাছের ঝোল আর ডাল, না না না, তা হবে না। শ্বশুরমশাই হয়তো বলে উঠবে, বৌমা আমি এত তেল মশলাযুক্ত খাবার খাবো না, আমাকে শুধু একটুখানি শাক ভাত দিও। তখন তুমি কি বলবে? তখন তুমি কিচ্ছু বলতে পারবে না। তখন তুমি ভাববে যে এই বয়স্ক লোকটা চেয়েছে যাক, এবার তোমার যে মাছ ভাজতে গিয়ে তেল একদম হঠাৎ করে ছিটকে এসে তোমার হাতে পড়ে ফোসকা পড়ে যাবে, সেটাও তুমি কাউকে দেখাতে পারবে না, কেননা এটা দেখানোর পর তোমাকে বলা হবে এটা তো সামান্য জিনিস, এগুলো তো আমাদের সাথে বছরের পর বছর হয়ে এসছে, এটা আর এমন কি। এটা শোনার থেকে তুমি ভাববে না বাবা, আমি কাউকে না বলে চুপচাপ রান্নাটা করে নিই, এটা না হয় পরে দেখে নেব। পরে যখন দেখতে যাবে তখন দেখবে কত বড় ফোসকা পড়ে গেছে। আর রাত্রিবেলা যখন তোমার স্বামীকে সেটা দেখাতে যাবে, সে বলবে ইস, এত বড় ফোসকাটা পড়ে গেছে, একটু দেখে কাজ করতে পারো না। ব্যাস, এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে তার তোমার প্রতি কেয়ারিং, বুঝলে? তারপর সে পেছন ফিরে ঠিক ম্যাচ দেখতে শুরু করে দেবে, কেননা সে তো সারাদিন অফিস করেছে, তার উপর আবার রোজা রেখেছিল, তাহলে তার এখন দরকার রিল্যাক্সেশনের। তাই জন্য তোমরা যারা বলছো যে সাজানের বাড়িতে গিয়ে এবারে আমার আর ইফতারি বানানো হলো না, তাদের জন্য ছিল এতটুকু ডেমো। তো চলো, আমারও সেম অবস্থা, আমিও খুব লাফালাফি করছিলাম। তো দেখো, এই যে আমার লাফালাফির দমন, আমার এক্ষুনি আগুন লেগে যাচ্ছিল, অনেক বড় একটা বিপদ ঘটে যাচ্ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি বেঁচে গিয়েছি। তো এখানে সামনেই ক্যামেরাটা ছিল, আমি জানি না আমার মোবাইলের ক্যামেরাটার কী অবস্থা হয়ে যেত। যাই হোক, আল্লাহকে কোটি কোটি শুকরিয়া যে তেমন কিছু হয়নি। আর প্রথমেও একবার দেখলে কি ভয়ঙ্করভাবে তেল ছিটে এসে আমার হাতে পড়লো, মানে আমার হাতের প্রায় 5-6 জায়গায় ফোসকা পড়ে গেছে। তো কিছু করার নেই, যেমনটা বললাম, তোমাকে কিন্তু কাজ চালিয়ে যেতে হবে। আর এই কথাটা কাউকে বলার থেকে না বলাটাই বেটার বলে আমি মনে করি। তো ওই কড়াইটাতে মাছের জন্য মশলা কষিয়ে নিয়েছিলাম, মানে ছোটো ওই যে কালো কড়াইটা তোমরা দেখতে পেলে, কিন্তু ওটাতে আমার মনে হচ্ছিলো যে না, ওটাতে জায়গা হবে না, মাছগুলো দিলে মাছগুলো ভেঙে যাবে বা ভালো করে রান্না করতে পারবো না। তার জন্য তারপর বড় কড়াইটা নিয়ে নিলাম। এটাই হচ্ছে সাজান কি ঘরের কাহিনী, কেননা তোমাকে এখন ওই ছোটো কড়াইটাও মাজতে হবে, বড় কড়াইটাও মাজতে হবে, বুঝলে তো বন্ধু? এটাই হচ্ছে আসল সত্যি কথা। তাই তোমরা যারা এখনও পর্যন্ত মায়ের কাছে আছো, মায়ের কাছে হাজারটা আবদার করতে পারো, মা আজকে পেঁয়াজি খাবো, কালকে আলুর চপ বানিও, পরশুদিন এটা খাবো। আর মাকে যারা মাঝে মাঝে বলছো মা আজকে কিন্তু সেহরিতে উঠবো না, তারা এই জিনিসটা কিন্তু এনজয় করে নাও, কেননা শ্বশুরবাড়িতে তো তোমরা সারা জীবনই থাকতে পারবে, কিন্তু মায়ের কাছে বিয়ের পরে আর কখনোই সেভাবে থাকা হবে না। আর তখন তুমি হয়ে যাবে আত্মীয়, আর সেটা তোমার বাড়িও থাকবে না। সত্যি কথা বলতে তখন আর তোমার কোনো বাড়িই থাকবে না, কোনো বাড়ি আর তোমার নয়। তুমি বলতে পারবে না যে এই বাড়িটা আমার, কেননা যেখানে মানুষের অধিকার থাকে, সম্পূর্ণরূপে অধিকার, সেটাই হচ্ছে একটা মানুষের নিজের বাড়ি। কিন্তু আমার মনে হয় কোনো মেয়েরই
আর বিয়ের পরে কোনো বাড়িতেই আর সম্পূর্ণ অধিকারটা থাকে না। সেই জন্য এখন তোমরা যারা ব্যাচেলার মেয়েরা আছো তারা কিন্তু লাইফটাকে এনজয় করে নাও। এবারের ঈদটাও আব্বু আম্মুর সঙ্গে কাটাও, দেখবে অনেক শান্তি খুঁজে পাবে। তো এই দেখো আমার মাছটা মোটামুটি রান্না কমপ্লিট। আর দেখো মাছের ডিমটা পুরো খুলে খুলে ঝোলের মধ্যে ছড়িয়ে গেছে, এত টেস্টি হয়েছে। এই কারণে দেখো ডাল কমপ্লিট, আমার হচ্ছে ভাজাও কমপ্লিট, মাছও হয়ে গেছে। তার মধ্যে আবার রান্নাঘরে ঢুকে দেখি শাক রাখা রয়েছে, সেটাও নাকি রান্না করতে হবে। তারপরে আমি মুখে এতটুকু না করে শাকটা পুরো সুন্দর করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে শুরু করে দিলাম শাক রান্না। খুব সামান্য তেলে শাকটা রান্না করব, একদম হেলদিভাবে, কেননা মাছটা একটু হচ্ছে রিচ হয়ে গেছে, করতে চাইনি। তারপরেও যেহেতু একটু রিচ না করলে হবে না। দেখো অন্যদিকে আবার আমি ঘুগনিগুলোকে মানে মটরগুলোকে হচ্ছে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর তখন মাত্র বোধহয় 10 কি 15 মিনিট বাকি ছিল। আমি এত তাড়াহুড়ো করছিলাম সেই জন্য সিটিগুলো হচ্ছে বার করে দিলাম। বার করে দিয়ে এটাকে আরেকটু কষিয়ে নেবো। সেদ্ধটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো এখন আমার হচ্ছে এটাকে কষিয়ে নেওয়ার পরে এটাকে এদিকে কষতে দেবো হচ্ছে গ্যাসের মধ্যে। আর এটা কষতে থাকুক, এদিকে শাকও হতে থাকুক। শাকটাকে একটুখানি নেড়ে দেবো। প্রথমে দেখো লবণ দিয়ে আমি শাকটা শুধু ঢেকেই দিয়েছিলাম, কেননা তখন যদি নাড়তে যেতাম না পুরো শাকটা পড়ে যেত। সেই জন্য ভাবলাম থাক, একটু হচ্ছে শাকটা মানে নরম হয়ে যাক তারপরে। আর এদিকে দেখো দৌড়ে দৌড়ে এসে ফল কাটতে শুরু করে দিয়েছি, কারণ এখন যদি ফলটা কেটে এসে ইফতারের থালাটা রেডি না করি তাহলে কিন্তু আরও সর্বনাশ হয়ে যাবে। সেই জন্য ভাবলাম যে না, তাড়াতাড়ি করে হচ্ছে ফলটা কেটে নিই। আর এই দেখো আজকে ফলের মধ্যে ছিল আপেল। আপেলটা আজকে খুবই ভালো ছিল, একদম ভালো কোয়ালিটির। আর আজকের আপেলটা দেখে মনেও হচ্ছিল না যে খোসাটা ছাড়াই, কেননা আজকের আপেলের খোসাটা ভালো ছিল। অন্যদিন কিন্তু আমি খোসা ছাড়িয়ে আপেল খাই, আমি খোসা শুদ্ধ আপেল খাই না। কিন্তু আজকের খোসাটা না পাতলা ছিল, মনে হচ্ছিল না যে হচ্ছে মোম পালিশ করা। বেশিরভাগ সময় কিন্তু আপেলে মোম পালিশ করা থাকে, সেই জন্য আমি খোসা ছাড়িয়ে খেয়ে থাকি। তারপরে হচ্ছে আর হচ্ছে পেয়ারা রয়েছে, পেয়ারার পাশাপাশি রয়েছে বড়ই, যেটা হচ্ছে আপেল বড়ই আমরা বলে থাকি, শসা রয়েছে, কলা রয়েছে, আর রয়েছে কমলা লেবু। যাই হোক, এই ফলগুলোর মধ্যে কোনো ফলই আমার পছন্দ না, শুধুমাত্র আমার পছন্দ হচ্ছে পেয়ারা। কিন্তু মানে রোজা রেখে না আমার পেয়ারাটা খেতেও ইচ্ছে করছে না। কিন্তু যাই হোক, এগুলো খাওয়া উচিত, এগুলো যেহেতু শরীরের জন্য ভালো। আর বছরের অন্য সময় আমি কখনোই ফল খাই না, মানে আমাকে যতই জোর করা হোক। সেই জন্য এই সময়টা একটু সুযোগ যখন পেয়েছি তখন ফল খাওয়া উচিত। তবে হ্যাঁ, শসাটাও খেতে ভালোবাসি, অতটাও যে অপছন্দ করি সেটা না। আর ঘুগনি মুড়ি দিয়ে মাখার সময় না শসাটা দিয়ে মাখলে খেতে বেশ ভালো লাগে। সেই জন্য চলো শসাটা কেটে নেবো। শসা তো শেষ হয়ে এসছে, শসা আবার কালকে আনতে বলতে হবে। আজকের জন্য তো এটা দিয়ে চলে যাবে, কিন্তু আজকে হচ্ছে সেহরিতে আর কোনো শসা খাওয়া হবে না, কেন কি শসা শেষ। এখন আর আনতেও বলিনি, মানে ভুলে গেছিলাম আর কি বলতে। যাই হোক, সব কিছু কেটে নিচ্ছি। তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখলে, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে আমার পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমি আরও ভিডিও করার আগ্রহ পাবো, তাই না? আর তোমাদের যাদের ইচ্ছে তোমরা কিন্তু আমার পাশে থেকো।